রফতানিতে দালাল চক্র বড় বাধা জানালেন প্রধান উপদেষ্টা। জনশক্তি রফতানিতে সতর্ক থাকার তাগিদ। 25 ডিসেম্বরে দেশে ফেরার কথা জানালেন তারেক রহমান। ফ্যাসিবাদের দোসরদের তোষামোদ করে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলছে বিএনপি। নিরাপত্তা বিবেচনায় ঢাকায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বন্ধ ঘোষণা। দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকে তলব। এবং নির্বাচনে আইন শৃঙ্খলা নিয়ে উদ্বিগ্ন ভোটাররা। নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। আসসালামু আলাইকুম। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে রাশিদা সুলতানা রিঙ্কু। শ্রমশক্তি রফতানিতে দালাল চক্র বড় বাধা বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। বলেন, বাংলাদেশ তারুণ্যের খনি, যা সোনার চেয়েও অনেক বেশি দামি। সারা পৃথিবীতে এত তরুণ জনশক্তি আর কোথাও নেই বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন সুরায়া মুন্নী। আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতে শ্রমিকদের মুক্তির কথা স্মরণ করেন প্রধান উপদেষ্টা। বলেন, কষ্ট করে বিদেশে যাওয়া শ্রমিকরা আইন অমান্য করলে কি শাস্তি হবে জানত। তারপরও দেশের জন্য জুলাই আন্দোলনে একাত্মতা জানিয়ে আইন ভাঙল। পরবর্তীতে ওই দেশের সরকারকে অনুরোধ করলে তারা মুক্তি দিলেন। পুরো মালয়েশিয়ান সরকার আমাদের পেছনে চেষ্টা করলো যে ওদেরকে পাঠানো হোক। সংখ্যা ঠিক হলো, এটা 17,000 হবে না, আরো কম হবে, 12,000 এরকম কিছু হবে। তো সেটা উদ্যাপন সেটা হলো। মালয়েশিয়া সফরে অভিজ্ঞতা জানাতে গিয়ে প্রধান উপদেষ্টা বলেন, পুরো জগৎটা দালাল সিন্ডিকেটে ভরা। সরকার এখান থেকে অনেক দূরে। এই বিদেশ যাওয়াটা দালাল আর প্রতারণার সঙ্গে সাংঘাতিক রকম ভাবে যুক্ত। এর থেকে মুক্ত না হওয়া পর্যন্ত এটাতে কিছু কাজ হয়েছে বলে ধারণা করার কোনো কারণ নেই। যা কিছু আমরা করছি উপরে করছি, সেগুলো গুরুত্বপূর্ণ কাজ, কিন্তু উপরের ভেতরে ঢোকা যাচ্ছে না। শুধুমাত্র জাপানের ভাষা শিখলে 1 লাখ মানুষকে সেখানে পাঠানো সম্ভব বলেও জানান ডক্টর ইউনূস। 5 বছর 1 লক্ষ লোক পাঠাবো, যতদিনে তোমার কোনো অসুবিধা নেই, যত পারো। শর্ত কি? জাপানি ভাষা জানতে হবে। সুরাইয়া মুন্নী, মোহনা সংবাদ, ঢাকা। আগামী 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনায় তিনি নিজেই এই তথ্য নিশ্চিত করেন। এ সময় বিদায় বেলায় লন্ডন এয়ারপোর্টে ভিড় না করতে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের অনুরোধও জানান তিনি। বক্তব্যে সবার কাছে নিজের ও বেগম খালেদা জিয়ার জন্য দোয়াও চান তারেক রহমান। 25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। কিন্তু এখানে উপস্থিত, এই ঘরে উপস্থিত প্রত্যেকটি মানুষের কাছে আমার অনুরোধ, দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে সেদিন যাবেন না। এয়ারপোর্টে গেলে একটি হট্টগোল তৈরি হবে এবং মানুষ জানবে যে এরা সব বাংলাদেশি। দেশের সুনাম নষ্ট হবে। দেশনেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আপনাদের সামনে যে পরিকল্পনা তুলে ধরেছি, আল্লাহ যাতে আমাকে তৌফিক দেন দেশ এবং দেশের মানুষের জন্য সেই কাজগুলো যাতে সম্পূর্ণ করতে পারে। দিবসভিত্তিক রাজনীতি থেকে বেরিয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করার আহ্বান জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আর ফ্যাসিবাদের দোসরদের তোষামোদ করে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র নেতারা। 24 ও 71-এর গণহত্যাকারীরা দেশকে বিপন্ন করতে পারে আশঙ্কা জানিয়ে সবাইকে সঠিক সিদ্ধান্ত নেয়ার তাগিদ দেন তারা। সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি নেতারা। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। মহান বিজয় দিবস উপলক্ষে বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমান ও বর্তমান প্রেক্ষাপট নিয়ে এ আলোচনা সভার আয়োজন। এতে যোগ দিয়ে বক্তারা বলেন, ফ্যাসিবাদের দোসরদের তোষামোদ করে নির্বাচন সুষ্ঠু করা সম্ভব নয়। আওয়ামী লীগ ও জামায়াতে আস্থা না থাকায় আগামী নির্বাচনে জনগণ বিএনপিকেই ভোট দেবে বলেও আশা জানান তারা। আপনি আওয়ামী লীগকেও বিশ্বাস করতে পারেন না, আপনি জামাতকেও বিশ্বাস করতে পারেন না, একমাত্র বিশ্বাসযোগ্য হলো বিএনপি। অতীতে সেটা প্রমাণ করেছে।
তো সেই কারণেই যাকে বিশ্বাস করতে পারেন তার উপরেই তো আপনাকে নির্ভর করতে হবে। শুরুতে যেমন একটা গণহত্যাকারী দল ছিল, ঠিক তেমনি 24 আরেকটি গণহত্যাকারী দল। আর বিএনপি হচ্ছে লড়াইয়ের দল, বিএনপি হচ্ছে গণতন্ত্রের দল, বিএনপি হচ্ছে জনসমর্থিত দল। এই দুই গণহত্যাকারী আমাদের বাংলাদেশকে বিপন্ন করতে পারে। এদিকে দিবসটি উপলক্ষে ড্যাব আয়োজিত আলোচনায় যোগ দিয়ে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, কেবল বিএনপি নয়, তারেক রহমানকে বরণ করতে গোটা জাতি প্রতীক্ষায় রয়েছে। 31 দফা হচ্ছে বাংলাদেশের মানুষের জাতীয় মুক্তি সনদ, আর এই সনদ বাস্তবায়নের জন্য 25শে ডিসেম্বর যিনি বাংলাদেশে আসবেন তাকে বরণ করার জন্য আজকে গোটা জাতি প্রস্তুত। আর দিবসের রাজনীতি থেকে বেরিয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করার আহ্বান জানান দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আমরা কথা বলছি, ফিরে যাচ্ছি, 1 বছর পার হচ্ছে, আবার এই দিবসগুলোতে আসছে, আবার এই দিবসগুলো পার হচ্ছে। অনেক কথা বলছি, কি অর্জন করছি সেটা কিন্তু আমাদের এই 54 বছরে আমরা কি অর্জন করছি। এবং আমি মনে করি যে আমাদের রাষ্ট্রীয়ভাবে বলুন, সরকারিভাবে বলুন, সামাজিকভাবে বলুন, ইন্টেলেকচুয়ালি বলুন, প্রত্যেকটি দৃষ্টিভঙ্গি থেকে আমাদের কিন্তু একটি চিন্তাধারা, আমি বিশ্বাস করি আমাদের চিন্তাধারার একটি পরিবর্তন। এ সময় বিশ্বের কাছে বাংলাদেশকে ফ্যাসিবাদী রাষ্ট্র হিসেবে পরিচিত না করার তাগিদও দেন তিনি। নাহিদ সিরাজি নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা। চলমান পরিস্থিতি বিবেচনায় আজ দুপুর 2টায় রাজধানীর যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইভ্যাক বাংলাদেশের ওয়েবসাইটে সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, উদ্ভূত পরিস্থিতির কারণে আজ দুপুর 2টার পর আর কোনো কার্যক্রম চলবে না। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেসব আবেদনকারী আজকের স্লট বা অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত ছিল তাদের জন্য পরবর্তীতে নতুন একটি তারিখ ও সময় নির্ধারণ করে দেওয়া হবে। এদিকে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। আজ দুপুরে তাকে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় ভবনে তলব করা হয়। নির্বাচনে প্রার্থীদের বৈধ অস্ত্র ফেরত দেয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত আচরণবিধির সঙ্গে সাংঘর্ষিক হবে না। বিকেলে সাংবাদিকদের এই তথ্য জানান ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। তিনি বলেন, কয়েক ধাপে ইউরোপীয় ইউনিয়নের 200 পর্যবেক্ষক জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে আসবেন। তাদের পর্যাপ্ত সহায়তা দেওয়া হবে। যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় যে কথাটা বলেছেন, আমার সাথে বা আমাদের সাথে কারোর সাথে আলোচনা হয়েছে এটা নেই। কাজে এটার ব্যাখ্যা যদি প্রয়োজন হয় তার মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা এটা ভালো ব্যাখ্যাটা দিতে পারবেন। ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের কাছে তারা নির্বাচনে কার্যক্রম পর্যবেক্ষণের জন্য একটা ডেলিগেশন পাঠাবেন। আনুমানিক আমাকে যেটা ধারণা দেওয়া হয়েছে, বিভিন্ন সময়ে ওভার দ্য পিরিয়ড অফ টাইম 175 থেকে 200 জনের মতন আসবেন। এ নিয়ে আরও জানাতে নির্বাচন ভবন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী এমআর আসাদ। আসাদ, কমিশন সভার আলোচনার বিষয়ে কিছু জানতে পেরেছেন? রিঙ্কু, আজকে নির্বাচন কমিশনে যাদের সঙ্গে আসলে বৈঠক হওয়ার কথা ছিল, বৈষম্য বিরোধী নির্বাচন ভবনে আসেন এবং তারা প্রথমেই প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেন এবং সেখানে আসলে তারা মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন সেটি হচ্ছে যে কিছুদিন আগেই জুলাই যোদ্ধা ওসমান হাদির ওপর যে হত্যা চেষ্টা করা হয়েছিল এবং তারই পরিপ্রেক্ষিতে তারা আসলে উদ্বিগ্ন যে যারা জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে জড়িত ছিল তাদেরকে আসলে টার্গেট কিলিংয়ের শিকার তারা হচ্ছেন কিনা নিয়ে তারা উদ্বিগ্ন এবং তারা আসলে এই এখন পর্যন্ত যে শেষ তথ্য আসলে সামনে এসেছে, তারা দাবি করছেন যে যারা এই হত্যা চেষ্টার সঙ্গে জড়িত এটি একটি সুনির্দিষ্ট পরিকল্পনা, দীর্ঘদিনের একটি ছক কাটার পরে কিন্তু এই হত্যা চেষ্টা করা হয় এবং তারা দাবি করছেন যেহেতু এই প্রধান সন্দেহভাজন হিসাবে যার নাম এসেছে সে ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য ছিল সে, সুতরাং তারা দাবি করছে যে পলাতক যে ফ্যাসিস্ট এবং তাদের যে দোসররা রয়েছে তারা আসলে মূলত এই হত্যা পরিকল্পনাগুলোর সঙ্গে জড়িত এবং এখনই যদি তাদেরকে ঠেকানো না হয়
তাহলে আসলে ভবিষ্যতে এই যে রাজনৈতিক পরিস্থিতিতেই যে বিশৃঙ্খলা দেখা দিয়েছে সেটিকে আরও আসলে অবনতির দিকে যেতে পারে তারা ধারণা করছেন। এবং তারা নির্বাচন কমিশনের কাছে আসলে দাবি জানিয়েছেন যে আওয়ামী লীগ সহ তার দোসর যারা 2024 সালের নির্বাচনে অংশগ্রহণ করেছিল সবাইকেই যেন আসলে আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসছে সেখানে যেন কোনো ধরনের ভিন্ন মত বা কোনো লেবাস কিংবা পোশাকের আড়ালে তারা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারেন। এছাড়া তারা যে বিষয়টি আসলে আমাদেরকে জানিয়েছেন, তারা একটি ব্রিফিং করেন কিছুক্ষণ আগে এবং সেখানে তারা যে বিষয়টি জানিয়েছেন যে এতদিন ধরে সরকারের বিভিন্ন কার্যক্রম তারা পর্যবেক্ষণ করছিলেন এবং সেই পর্যবেক্ষণের পর তাদের যে ধারণা হয়েছে যে বর্তমান সরকার আসলে এই যে পলাতক আওয়ামী লীগ কিংবা তার দোসরদেরকে আসলে নিয়ন্ত্রণে আনার ব্যাপারে বা তাদের বিচারের বিষয়ে যথেষ্ট শ্রদ্ধাশীল এখনও তাদেরকে তারা দেখতে পাচ্ছেন এবং তারা বিশ্বাস করছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ মূলত অন্যান্য যে সমসাময়িক সমমনা রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরকে নিয়ে আসলে হার্ড লাইনে যাওয়ার সময় এসেছে বলে তারা মনে করছেন। এবং মূলত তারা বলছেন যে এই খুব দ্রুত যে একটি কমিশন গঠন করা হয়েছে সেখান থেকে যদি একটি সিদ্ধান্ত তারা না পান তারা আবার রাজপথে নেমে একটি বড় ধরনের আন্দোলনের ডাক দেবেন। তো রিঙ্কু, আমার কাছে নির্বাচন ভবন থেকে এই জি আসাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। মানবতা বিরোধী অপরাধ মামলায় সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে শতাধিক গুমের পর হত্যার অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। আওয়ামী লীগের শাসন আমলে তিনি গুম খুনের মাস্টারমাইন্ড ছিলেন বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এদিকে মানবতা বিরোধী অপরাধের আরেক মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে প্রসিকিউশন পক্ষের শুনানি আগামী 22 ডিসেম্বর নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। 300 থেকে 500 মানুষের হত্যাকাণ্ডের ব্যাপারে তথ্য আমাদের কাছে এসছে, যেগুলোকে সাবস্টেনশিয়েট করার কাজটা চলছে। এর মধ্যে বিএনপির নেতা সাজিদুল ইসলাম সুমন সহ 8 জন, এই 8 জনকে তুলে নেওয়ার কাজটি এটা জিয়াউল হাসানের নির্দেশ এবং তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে হয়েছে। ইলিয়াস আলীকে উঠিয়ে নেওয়া, রাস্তার থেকে তাকে গুম করা এবং তাকে পরবর্তীতে হত্যা করা হয়েছে বলে জানা গেছে তদন্তে। তারপরে শিবিরের নেতা গোলাম কিবরিয়া মিহিন, হাফেজ জাকির, এরপরে চৌধুরী আলম, এই জাতীয় যে সমস্ত উল্লেখযোগ্য গুমের ঘটনা আছে প্রত্যেকটি গুমের পেছনের পরিকল্পনাকারী হচ্ছেন জিয়াউল হাসান, সেই তথ্যটি আমরা পেয়েছি। প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচন গণভোট নিয়ে আশা থাকলেও নির্বাচনের আইন শৃঙ্খলা নিয়ে উদ্বিগ্ন ভোটাররা। আবার অনেকে গণভোটের বিষয়ে খুব একটা অবগত নয়, তারপরেও ভোট দেওয়ার ব্যাপারে আশাবাদী তারা। পরিস্থিতি উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেয়ার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। মুদাসির আলীর প্রতিবেদন। স্বাধীনতার যে নতুন সূর্য উদিত হয়েছিল, বিজয় দিবসে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নির্বাচন, গণভোট, সংস্কার ও সাম্প্রতিক বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন। আগামী সংসদ নির্বাচনের সময় একই সঙ্গে জুলাই জাতীয় সনদের উপর গণভোট অনুষ্ঠিত হবে। তারপরেও মানুষের মধ্যে বিরাজ করছে শঙ্কা, জননিরাপত্তা আরও বিঘ্নিত হওয়ার ভীতি কাজ করছে মানুষের মধ্যে। বিশেষ করে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় শঙ্কা বেড়েছে। জনগণের যে প্রত্যাশার আলোকে কিন্তু এই ডক্টর ইউনূস কাজ করতে পারছে না। আকাঙ্ক্ষার জায়গাটাকে অন্তর্বর্তীকালীন সরকার টিউন করতে পারেনি, নক করতে পারেনি। নির্বাচনের যে একটা আয়স সুষ্ঠুভাবে যেটা নির্বাচনের একটা আছে সেরকম দেখতেছি না। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ওভাবেই কাজ করছে না বা তারা ব্যর্থ হচ্ছে। নির্বাচনের আগে যেসব সহিংসতাগুলোর চিত্র আমরা অলরেডি দেখতেছি, এই ব্যাপারগুলো নিয়ে আসলে আমি খুব শঙ্কিত। অনেকেই গণভোটের ব্যাপারে অবগত নন। এছাড়াও একই দিনে নির্বাচন, গণভোট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান সর্বস্তরের মানুষ। এটা নিয়ে ওরকম আমাদের জানা নেই, আমরা পড়াশোনা অতটুকু আগাইনি। এটা যেহেতু একদিনে দিয়েছে, সাধারণ মানুষ হয়তো পেঁচিয়ে ফেলবে যে কোনটা না কোনটা দিবে। জনগণকে যদি বোঝানো হয় যে সংস্কার প্রস্তাব বা সংস্কারের উদ্যোগগুলো আমরা নেব, পলিটিক্যাল পার্টি থেকে শুরু করে সবাই, তখন হচ্ছে জনগণ সেই সংস্কার প্রস্তাবে সাড়া দেবে এবং তারা ভোটে পার্টিসিপেট করবে। পরিস্থিতি উত্তরণে সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সমন্বিত ভূমিকা থাকা দরকার বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের প্রধান ডক্টর তাইয়াবুর রহমান। বেশি দিন তো নেই, আমাদের মনে হয় মাস দুয়েকেরও নিচে, তো এই সময়ে ইলেকশনটা হতে যাচ্ছে। সেরকম একটা পরিবেশ তৈরি করা সরকারের দিক থেকে যেমন দায়িত্ব আছে, ইলেকশন কমিশনের দায়িত্ব আছে, এর সাথে রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব আছে। তবে ভোট নিয়ে মানুষের প্রত্যাশা তৈরি হওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন এই বিশেষজ্ঞ। নির্বাচনকালীন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক ধরনের উদ্বেগ রয়েই গেছে। বিশেষ করে হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় এক ধরনের ভীতি কাজ করছে সাধারণ ভোটারদের মধ্যে। তবে এর মধ্যেও ভোট দেওয়ার বিষয়ে আশাবাদী তারা, যে আশাবাদ বিগত আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনগুলোতে ছিল না।
পরিস্থিতি উন্নয়নে সরকারের আইন প্রয়োগ সহ রাজনৈতিক দলগুলোর সমন্বিত উদ্যোগ দরকার বলে মত বিশ্লেষকদের। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। সার্বিকভাবে দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কোনো ধরনের সংশয় নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, কোনো প্রার্থী যদি নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করেন সেটি তার একান্তই ব্যক্তিগত মতামত। দুপুরে বিকেএমইএ ভবনের নিচতলায় জেলা পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কাছে 6টি লেগুনা হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় হাদির জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রক্ষাকারী বাহিনী সক্ষমতা বৃদ্ধি করে ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ সমাজের বিভিন্ন অংশে এমন সহযোগিতা ভবিষ্যতে অব্যাহত থাকবে, এটি আমাদের নারায়ণগঞ্জ জেলা পুলিশ, শিল্প পুলিশের সকল সদস্যদের তাদের দায়িত্ব পালনে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্ব বজায় রাখা আহ্বান জানাচ্ছি। আপনাদের সকলের সহযোগিতা একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে এই প্রত্যাশা। রাজধানীর লালবাগে প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের 11 ইউনিটের প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় বিকেল 4টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে দুপুর 1টায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রথম টিম ঘটনাস্থলে পৌঁছয় 1টা 50 লালবাগের 2টি, হাজারীবাগের 2টি এবং পলাশী থেকে 2টি ছাড়াও আরও 5টি সহ মোট 11 ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সিদ্দিক বাজার থেকে আরও বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে যায়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি এখনো জানা যায়নি। ভারপ্রাপ্ত যে কর্মকর্তা ছিলেন উনি আগুনের ভয়াবহতা দেখে আরো সাহায্য চেয়েছেন আমাদের কন্ট্রোল রুমের কাছে। কন্ট্রোল রুম সেই সাহায্যের প্রেক্ষিতে পর্যায়ক্রমে আমাদের পলাশী, হাজারীবাগ, সিদ্দিক বাজার, সদরঘাট এবং সদরঘাট নদী ফায়ার স্টেশনকে মুভ করে। এই 6টা স্টেশনের মোট 11টা ইউনিট এখানে মুভ করে, আমাদের নদী ফায়ার স্টেশন সহ। আমদানির খবরে পাইকারি বাজারে পেঁয়াজের দাম কিছুটা কমলেও খুচরা বাজারে তার প্রভাব নেই। এতে ক্ষোভ জানান ক্রেতারা। পাইকারি ব্যবসায়ীরা বলছেন, মৌসুম শেষ আর সরবরাহ কম থাকায় দাম এখনো কমেনি। তবে শীতকালীন সবজির দাম কমতে শুরু করেছে। বাজার সিন্ডিকেট ভেঙে তদারকির দাবি জানান ভোক্তারা। সুরাইয়া মুন্নির রিপোর্ট। রাজধানীর বাজারগুলোতে নতুন পেঁয়াজ আসতে শুরু করেছে। একই সঙ্গে ভারত থেকে পেঁয়াজ আমদানির পরও দাম আশানুরূপ না কমায় অসন্তুষ্টি কাটেনি ক্রেতা বিক্রেতাদের। তারা বলছেন, মৌসুম শেষ আর সরবরাহ কম হওয়ায় পেঁয়াজের দাম এখনো কমেনি। সে কারণে খুচরা বাজারে এর প্রভাব নেই। বর্তমানে পেঁয়াজের দাম কেজি প্রতি 120 থেকে 140 টাকা। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন ক্রেতারা। পুরান পেঁয়াজটা এখন শেষ হয়ে যাবে না, এখন নতুন পেঁয়াজ আমদানি হয়ে যাবে, দাম এমনিই কমে যাবে। নতুন পেঁয়াজ উঠছে সেহেতু আস্তে আস্তে কমবে। এখন একটু যেহেতু বেশি আছে হয়তো কমে যাবে তাড়াতাড়ি। নতুন পেঁয়াজের দাম কম আছে কিন্তু পুরান পেঁয়াজের দাম একটু বেশি। নতুন পেঁয়াজের দাম লাগে 180-90 এরকম। এদিকে কয়েক ধরনের মাছের দাম একটু কমলেও বেশিরভাগই এখনো নাগালের বাইরে। এজন্য বরাবরের মতোই সরবরাহ ঘাটতিকে দুষছেন বিক্রেতারা। আর এমন অস্থিরতায় বাজার তদারকির জোর দাবি সাধারণ মানুষের। মাছের এখন বর্তমানে একটু দাম বেশি, বেলে মাছের দাম বেশি, আইর মাছের দাম বেশি। শূন্য অবস্থা, তারপরেও তো কিনতে হবে, খেতে হবে। কিছু করার না, আমরা তো কার কাছে যে বলবো। বক্তব্য যারা আছে, সরকার আছে, তারা তো এটা নিয়ন্ত্রণ করলে হয়তো কমবে। বেচা কিনা ভালো না, শীতকালে আমাদের বেচা কিনা খুব খারাপ। তবে শীতের সবজি ফুলকপি ও বাঁধাকপির দাম 5 থেকে 10 টাকা কমেছে। কিছুদিনের মধ্যেই তা আরও কমে আসবে বলে জানান বিক্রেতারা। আগে থেকে মনে প্রত্যেকটা সবজির দাম কম। সিম আগে আসলো 60-70 টাকা, 40-50 টাকা কেজি। কপি আছে 40-35, বেগুন আসলো 80-90, 60 টাকা 50 টাকা। ক্রেতা তো একটু কম কিনবেই, বাজেটের বাইরে চলে গেলে তো মানুষের একটু সমস্যা হয়। নিত্যপণ্য সাধারণের নাগালের মধ্যে আসবে এমনটাই প্রত্যাশা সবার। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা 1 সপ্তাহ ধরে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। একই সঙ্গে 1 সপ্তাহেরও বেশি সময় ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা এই উপজেলাতেই রেকর্ড করা হচ্ছে। বুধবার সকাল 9টায় তেঁতুলিয়ায় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.7 ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসে আর্দ্রতা ছিল 71%। আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস দিচ্ছে, সামনের দিনগুলো মাঝারি শৈত্যপ্রবাহ নেমে আসতে পারে। আন্তর্জাতিক প্রসঙ্গ। জম্মু কাশ্মীর ভারতের ভূখণ্ড হিসেবে স্বীকৃতি পাবে না বলে জানিয়েছে পাকিস্তান মিশনের কাউন্সিলর এবং রাজনৈতিক সমন্বয়কারী গুল কায়সার শারবানি।
মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, জম্মু কাশ্মীর আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিতর্কিত অঞ্চল। ভারতই বিষয়টি নিরাপত্তা পরিষদে নিয়ে গেছে এবং জাতিসংঘের তত্ত্বাবধানে গণভোটের মাধ্যমে জম্মু ও কাশ্মীরের জনগণকে তাদের ভবিষ্যৎ নির্ধারণের অনুমতি দেওয়ার বাধ্যবাধকতা মেনে নিয়েছে বলেও উল্লেখ করেন তিনি। শেষ করব সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আর একবার। শ্রমশক্তি রফতানিতে দালাল চক্র বড় বাধা, জানালেন প্রধান উপদেষ্টা। জনশক্তি রফতানিতে সতর্ক থাকার তাগিদ। 25 ডিসেম্বরে দেশে ফেরার কথা জানালেন তারেক রহমান। ফ্যাসিবাদের দোসরদের তোষামত করে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলছে বিএনপি। নিরাপত্তা বিবেচনায় ঢাকায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বন্ধ ঘোষণা। দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনারকে তলব। এবং নির্বাচনে আইন শৃঙ্খলা নিয়ে উদ্বিগ্ন ভোটাররা। নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। এই ছিল সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohna.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।